নমস্কার সকলকে, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, সেটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিপক্ষ। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি হয়েছে যে আমাদের প্রত্যেকটা স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিপক্ষ পালন করতে হবে। সুতরাং এই ভিডিওটা আমরা যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছি, প্রাইমারি, আপার প্রাইমারি থেকে, এবং তার সাথে সাথে আমরা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছি, আমাদের সকলের জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো শুরু করি। প্রথমে বলি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে ছিলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ, একজন শিক্ষাবিদ, ব্যারিস্টার, এবং তিনি ছিলেন 1947-এর জওহরলাল নেহেরুর প্রথম মন্ত্রিসভার শিল্প ও সরবরাহ মন্ত্রী। পরবর্তীকালে তিনি নেহেরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে নেহেরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা অখণ্ড ভারত নির্মাণে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার, পশ্চিমবঙ্গ গঠন, ভারত অন্তর্ভুক্তিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার সাথে সাথে তিনি জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন, জনসংঘের প্রতিষ্ঠাতা, ও কাশ্মীরের অখণ্ডতা রক্ষা ইত্যাদিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে ছিলেন, কবে জন্মেছিলেন? 1901 সালের 6ই জুলাই তিনি কলকাতার একটি বিশিষ্ট বা বিখ্যাত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা কে ছিলেন? আশুতোষ মুখোপাধ্যায়, যিনি বাংলার বাঘ নামে পরিচিত। আশুতোষ মুখোপাধ্যায় তিনি একজন ব্যারিস্টার ছিলেন, শিক্ষাবিদ ছিলেন। এই আশুতোষ মুখোপাধ্যায় এবং তার মাতা ছিলেন যোগমায়া দেবী। তাদের সুযোগ্য পুত্র ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এরপর যদি আমরা ওনার শিক্ষা জীবনের কথা দেখি, উনি প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরাজিতে স্নাতক এবং স্নাতকোত্তর পাশ করেন। এরপর পরবর্তীকালে তিনি ল পাশ করেন এবং ব্যারিস্টার হন। 1934 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসাবে যে দায়িত্বভার গ্রহণ করেন বা উপাচার্য হন মাত্র 33 বছর বয়সে। এবং বিশ্ববিদ্যালয়ে তিনি মাতৃভাষা শিক্ষার প্রসারে, মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষার শিক্ষার প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1929 সালে, বা যদি তার রাজনৈতিক জীবন আমরা দেখি, 1929 সালে তিনি বাংলা আইনসভার সদস্য হিসাবে নির্বাচিত হন। এরপর 1941 সালে তিনি অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী হন। এগুলো কিন্তু স্বাধীনতার পূর্বে। অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী হন। তার আগে এই যে 1939 সালের আগে, এই 1941 সালের আগে 1939 সালে তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন এবং হিন্দু মহাসভা গঠন করেন এবং হিন্দু মহাসভার সভাপতি হিসাবে তিনি নির্বাচিত হন 1939 সালে। 1941 সালে তিনি অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী হন এবং তারপরে আমাদের চলে আসতে হবে 1947 সালে। 1947 সালে তিনি স্বাধীন ভারতবর্ষের নেহেরু মন্ত্রিসভার শিল্প এবং সরবরাহ মন্ত্রী হয়েছিলেন, যেটা বর্তমানে শিল্প বাণিজ্য দপ্তরের শিল্প বাণিজ্য দপ্তর নামে পরিচিত। তারপর 1951 সালে নেহেরু লিয়াকত যে চুক্তি হয়েছিল, সেই নেহেরু লিয়াকত চুক্তির প্রতিবাদে বা সেই চুক্তির তার পছন্দ হয়নি, সেই চুক্তির প্রতিবাদে 1951 সালে তিনি মন্ত্রিসভা ত্যাগ করেন। 1953 সালে তিনি কাশ্মীরে যান এবং কাশ্মীর, অখণ্ড যে কাশ্মীর, সেই কাশ্মীরের গিয়ে তিনি একটি স্লোগান তোলেন। কেন? কারণ 370 ধারার প্রতিবাদে। তিনি চাননি 370 ধারা কাশ্মীরে লাগু হোক। তিনি চেয়েছিলেন এক দেশ, এক বিধান, এক নিশান, অর্থাৎ একটাই দেশ ভারতবর্ষ, একটাই বিধান, একটাই সংবিধান, যেটা বাবা সাহেব আম্বেদকর রচনা করেছেন, একটাই নিশান অর্থাৎ ভারতবর্ষের জাতীয় পতাকা। কাশ্মীরের ক্ষেত্রে আলাদা যাতে আইন না থাকে সেই কারণের জন্য 370 ধারার প্রতিবাদে 1953 সালে তিনি কাশ্মীরে যান এবং 11ই মে
তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীকালে 23শে জুন, খুব গুরুত্বপূর্ণ এই ডেটটা, কারাবাসে ওনার মৃত্যু হয় এবং সেই মৃত্যুটা ছিল রহস্যজনক মৃত্যু। 6ই জুলাই উনি জন্মেছিলেন 1901-এ। 1953 সালের 23শে জুন উনি মারা যান। তাহলে এবার এই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিপক্ষ, পক্ষ মানে এক পক্ষকাল মানে 15 দিন, সেটা কত তারিখ থেকে কত তারিখ? 23শে জুন 2026 থেকে 6ই জুলাই 2026, এই এক পক্ষকাল ব্যাপী আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতিপক্ষ পালন করতে হবে। কার নির্দেশে? পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে প্রত্যেকটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতিপক্ষ পালন করতে হবে। তাহলে 23শে জুন হচ্ছে ওনার মৃত্যুদিন বা মৃত্যুবার্ষিকী, 6ই জুলাই হচ্ছে ওনার জন্মবার্ষিকী। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবার কি কি নির্দেশিকা এসেছে সেটা আমরা আগে দেখব। নির্দেশিকার পর আমরা কেন পালন করব সেটা আমরা দেখব। তো চলো, কি কি নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে সেটা আমরা একটু দেখে নিই। প্রত্যেকটা স্কুলে অলরেডি নির্দেশিকা চলে এসেছে। কি বলা হয়েছে? প্রত্যেকটি বিদ্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে জীবন, আদর্শ, তার কর্ম এবং তার অবদান সম্পর্কে নতুন প্রজন্ম বা ছাত্রছাত্রী, যাদেরকে আমরা বলছি, যারাই আগামী প্রজন্মের কাণ্ডারি, তাদেরকে সচেতন করতে হবে। সচেতনতামূলক একটা কর্মসূচি নিতে হবে। এই যে পক্ষকাল ব্যাপী আমাদের যে অনুষ্ঠান হবে, সেখানে 3 থেকে 4টে কর্মসূচি আমাদেরকে গ্রহণ করতে হবে। তার মধ্যে কি কি রয়েছে? তার মধ্যে রয়েছে প্রবন্ধ রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা। এছাড়া একটা আলোচনা সভা করা যেতে পারে, যেখানে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা উভয়ই অংশগ্রহণ করবে। পত্রিকা প্রকাশ এবং তার সাথে সাথে একটা প্রদর্শনী। প্রদর্শনী বলতে কিরকম করা যেতে পারে? প্রদর্শনী বলতে সেখানে আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিভিন্ন সময়কার ছবি, সাল দিয়ে দিয়ে তার এই যে আমরা তার যে অবদান, বিভিন্ন ক্ষেত্রে তার যে অবদান, তিনি বিভিন্ন সময় বিভিন্ন পদ অলঙ্করণ করেছিলেন, সেই বিষয়গুলো যদি আমরা একটা প্রদর্শনীর মাধ্যমে, ছবির মাধ্যমে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরি, বিষয়টা অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে এবং ছাত্রছাত্রীদের মনে রাখার ক্ষেত্রেও সুবিধা হবে। এছাড়া স্কুল চাইলে আরো কিছু শিক্ষামূলক কর্মসূচি এখানে গ্রহণ করতে পারে। এই যে অনুষ্ঠানটা হবে, সেই অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রী অর্থাৎ শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী সকলের অংশগ্রহণ বাধ্যতামূলক। এবার আমরা পড়ব যে কেন আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম দিবস পালন করব, যেটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে শিক্ষাক্ষেত্রে তার যে অবদান, তার কারণ তিনি বিশ্ববিদ্যালয়ে সর্বকনিষ্ঠ উপাচার্য এবং উপাচার্য হওয়ার সময় তিনি বিশ্ববিদ্যালয়ে মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষার প্রসারে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এছাড়া আরো অনেক বিশ্ববিদ্যালয়ে তার সময়কালে প্রচুর সংস্কার হয়েছিল শিক্ষাক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে পশ্চিমবঙ্গ গঠন। আমরা সকলেই জানি 1907, কয়েকদিন আগে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করলাম। 1947 সালের 20শে জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বেই এই হিন্দু সংখ্যাগরিষ্ঠতা অঞ্চলগুলিকে নিয়ে পশ্চিমবঙ্গ গঠন এবং সেই পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হয়। সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিল্প সরবরাহ মন্ত্রী। 1951 সালে তিনি মন্ত্রিসভা নেহেরুর যে মন্ত্রিসভা, সেই নেহেরুর মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করেন। এবং নেহেরুর মন্ত্রিসভা থেকে তিনি কেন পদত্যাগ করেছিলেন? কারণ নেহেরু লিয়াকত চুক্তি তিনি বিরোধিতা করেছিলেন, তিনি সেই চুক্তিটাকে মানতে পারেননি, তাই তিনি পদত্যাগ করেছিলেন। এবং 1951 সালে তিনি আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থা আরএসএস এর সহযোগিতায় তিনি জনসংঘ প্রতিষ্ঠা করেন এবং এই জনসংঘে তিনি সভাপতি নির্বাচিত হন। ভারতীয় যে জনসংখ্যা দল, সেই জনসংঘ দলই বর্তমানে যে ভারতীয় যে জনতা পার্টি অর্থাৎ বিজেপির পূর্বসূরি হিসাবে ধরা হয়। আর হচ্ছে কাশ্মীরের অখণ্ডতা রক্ষা।
এই সমস্ত ক্ষেত্রে ওনার যে অবদান, সর্বোপরি হিন্দু বাঙালিদের স্বার্থ রক্ষায় তার অবদান, তার আদর্শ, তার দেশপ্রেম, তার যে আত্মত্যাগ, এগুলো নতুন প্রজন্ম অর্থাৎ ছাত্রছাত্রীদের সামনে, নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিপক্ষ পালন করব। তাহলে অখণ্ড এবং শক্তিশালী ভারতবর্ষ গড়ার জন্য ওনার যে অবদান, সেই অবদানকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। তো সেই অবদানকে মাথায় রেখে এবং ওনার যে স্লোগান এক দেশ এক বিধান এক নিশান, এই স্লোগানকে সামনে রেখেই কিন্তু আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিপক্ষ পালন করব এবং ছাত্রছাত্রীদের সামনে ওনার যে জীবনী, ওনার কর্মদক্ষতা, ওনার আত্মত্যাগ, ওনার আদর্শকে তুলে ধরবো। তো সেই কারণের জন্য আমরা এই স্মৃতিপক্ষকে পালন করব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওর মাধ্যমে আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে জানলাম। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিপক্ষ আমরা কেন পালন করব, কবে থেকে কবে পর্যন্ত পালন করব, সেখানে সরকারি তরফ থেকে কি কি নির্দেশিকা এসেছে, সেই সবটা নিয়ে ডিটেলে আলোচনা করলাম। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আর যারা নতুন এই ভিডিওটা প্রথম দেখবে, তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা সকলকে, আজকের ভিডিও এই পর্যন্তই।